দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত দুটো ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছিল ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে, এবং সেগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার করা যায়, দ্যাট ইজ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা, কম্পাউন্ড থেকে সিম্পল করা, কমপ্লেক্স থেকে সিম্পল করা, ভাইস ভার্সা, আবার উল্টোটা করা, এগুলো নিয়ে যতটুকু আলোচনা করা হয়েছে আমি মনে করি যে ওইটুকু আলোচনা যদি তোমরা ভালো মতো মনোযোগ দিয়ে শুনে থাকো এবং প্রয়োজনীয় শর্ট নোটগুলো যদি নিয়ে থাকো তাহলে মোটামুটি তোমরা পারবে। তো আজকে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে ভার্বস, ইউজেস অফ ভার্বস। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এইটা আজকে আমি আলোচনা করতে চাচ্ছি। ভার্ব সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই তোমাদের যেটা জানতে হয় যে ভার্বের ফর্মগুলো তোমাদের আগে জানা খুব জরুরি, এবং তোমাদের স্কুল লাইফ থেকেই তোমরা এগুলো বারবার শুনে আসছো শিক্ষকদের কাছ থেকে, বা যে সমস্ত গ্রামার বইগুলো তোমরা পড়ো সেগুলোতে লেখা আছে ভার্বের ফর্মগুলো V1, V2, V3, এইভাবেই তোমরা জেনে আসছো। V1 মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হিসেবে তোমরা জেনে আসছো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি তোমাদের একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ভার্বের আরেকটি ফর্ম ব্যবহার করি, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মটাও আমাদের ব্যবহার করতে হয়, এবং এটা ব্যাপকভাবে ব্যবহার করতে হয়। কাজেই আমরা যদি আজকে মনে রাখার সুবিধার্থে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মটার একটা নামকরণ করি V4 হিসেবে, তাহলে আমার মনে হয় তোমাদের মনে থাকবে এবং মনে রাখতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা এটাকে চারটা ভাগে ভাগ করে ফেলি: V1, V2, V3, V4। এবং V1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং V4টাকে যদি আমরা V1 এর সাথে আইএনজি যুক্ত ফর্ম হিসেবে আলাদা নামকরণ করি তাহলে আমাদের মনে রাখতে একটু সুবিধা হয়। তো এই চারটা ফর্মই আমরা ব্যবহার করি, এর বাইরে ভার্বের কোনো ফর্ম নেই এবং আমাদের কাজে লাগার বা এর জানারও প্রয়োজন নাই, এর বাইরে ভার্বের কোনো ফর্ম হয় না। আমি তোমাদের সাথে আজকে শুরু করব ভার্বের ফর্ম নিয়ে। আমাদের দুটো ক্লাস হয়তো লাগবে বা তিনটা ক্লাসও লাগতে পারে। আমি একটু বিশদ আলোচনা করতে চাই এই বিষয়গুলো, যেটা খুব জরুরি ব্যাপার দেখেই। V1 ফর্মটা অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি, কোন কোন পরিস্থিতিতে, সেন্টেন্সের কি কি বৈশিষ্ট্য থাকে, যেখানে আমরা দেখেই বুঝতে পারি যেখানে ভার্বের V1 ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা বসবে। তো এইগুলো একটু আলোচনা করার দরকার। আমরা প্রথমে যদি বুঝতে পারি যে একটা সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে। ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে অভ্যাসগত বা স্বভাবগত যে ব্যাপারগুলো, সেগুলো যদি বুঝায় তাহলে সেখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, আরেকটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা যদি আমরা দেখি তো একটা দুটো উদাহরণ আমরা দেখতে পারি এখানে ইচ্ছে করলে। যেমন ধরো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে সূর্যোদয় হয়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এবং বি নম্বরে যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হিসেবে দেখি আমরা, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে ফ্লাই এবং রাইজেস আসছে সেখানে। তো এই V1 ফর্মের সাথে একটা ব্যাপার আবার মনে রাখতে হবে, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যখন বোঝায়, যখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করি, তখন যদি সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় তাহলে কিন্তু আমাদের ভার্বের সাথে এস বা ইএস
যুক্ত করতে হয়। যেটা এ নাম্বারের উদাহরণটা যদি খেয়াল করো, দ্য সান মিনস অনলি ওয়ান সান, একটাই সূর্য, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। এবং থার্ড পারসন তো তোমরা চিনো, তারপরেও আমি একটু বলে দিই যে আই, উই, এই দুটো ইউ, এই তিনটা ছাড়া পৃথিবীর সকল সাবজেক্ট থার্ড পারসন। আই, উই, ইউ ছাড়া পৃথিবীর সকল সাবজেক্ট থার্ড পারসন। কাজেই এটা থার্ড পারসন বোঝাই যায়। থার্ড পারসন হলেই চলবে না, এটাকে আবার আরেকটা বৈশিষ্ট্য ধারণ করতে হবে, সেটা হচ্ছে সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ একটা জিনিসকে মিন করতে হবে, এক বচন হতে হবে। তো দ্য সান সিঙ্গুলার এবং থার্ড পারসন বুঝতেই পারলা, কাজে ভার্বের সাথে এস এস যুক্ত হচ্ছে। এটা হচ্ছে যখন আমরা V1 ফর্মটা ব্যবহার করবো, এটা আমাদের মাথায় থাকতে হবে। এই গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি, যখন আমরা সেন্টেন্সের মধ্যে মডাল ভার্বের অক্সিলারি ভার্ব চেনার জন্য আমি প্রথম দিন তোমাদের সাথে ক্লাসে, অনলাইনে ক্লাসে শিখিতে আমি লিখে দিয়েছিলাম যে অক্সিলারি ভার্বগুলো কি কি। বি, হ্যাভ, ক্যান, শ্যাল, মনে আছে? সেখানে ক্যান এবং শ্যালকে আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছিলাম, এগুলোকে বলা হয় মডাল। শুধুমাত্র মডাল যদি অক্স ভার্ব হিসেবে, দ্যাট ইজ অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, তাহলে আমরা ভার্বের V1 ফর্ম ব্যবহার করব। এখন আমরা কিন্তু আলোচনা করতেছি কোনটা বলতো? V1। কোথায় কোথায় আমরা V1 ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব। তাহলে বাক্যে যদি মডাল থাকে এবং সেটাই একমাত্র অক্সিলারি ভার্ব হয়, এর সাথে আর কোনো অক্সিলারি ভার্ব বাক্যে নাই, তখনই কেবলমাত্র তুমি V1 ফর্মটা ব্যবহার করবে। আমরা এক্সাম্পল দেখতে পারি। We must submit ourselves to destiny. এই বাক্যটা খেয়াল করে দেখো, এখানে মাস্ট একটা অক্সিলারি ভার্ব আছে, আর কোনো অক্সিলারি ভার্ব কিন্তু বাক্যে নাই। তাহলে এই মাস্টটা তো মডাল। এই মাস্ট যেহেতু মডাল, এই জন্য আমরা ভার্বের এই দেখো V1 ফর্ম ব্যবহার করেছি। এটা V1 ফর্ম। উই মাস্ট সাবমিট আওয়ারসেলভস টু ডেস্টিনি, আমাদের নিজেদেরকে অবশ্যই নিয়তির কাছে আত্মসমর্পণ করতে হবে। এটাও V1 ফর্ম পেয়েছি, এটাও V1 ফর্ম পেয়েছি। তাহলে মোটামুটি আলোচনাগুলো দেখতেছো তোমরা এবং বুঝতেছো আশা করি। এবার যদি আমরা দেখি আর কোথায় সেন্টেন্সের মধ্যে যদি টু থাকে, টু লেট এর পর, দেখো টু এর পরে যদি তোমাকে ভার্ব বসাইতে হয় তাহলে তোমাকে V1 বসাইতে হবে। ঠিক লেটের পরেও যদি ভার্ব বসাইতে হয় তাহলে V1 বসাতে হবে। এবং শুধু তাই না, আমরা আচ্ছা এটা আমি উদাহরণ লিখে দিয়ে নিই, তারপর আমি আরেকটা পয়েন্টের কথা আলাদাভাবে আলাপ করে দিব। যেমন ধরো, আই ভিজিটেড মাই ভিলেজ হোম টু, এখন এটার পরে যদি ভার্ব দিতে হয় সেটা কি হবে? V1 ফর্ম হবে, টু মিট মাই রিলেটিভস। I visited my village home to meet my relatives. যদিও মাইটা দুইবার হয়ে গেল, এই ধরনের আসলে repetition of the same word actually should be avoided in English sentence. যাক, আমি লিখে ফেলছি, এটা থাকুক।
দেখো আমি যেটা বোঝাতে চাচ্ছি আসলে যে টু আসছে, টু এর পরে আমি ভার্বটা কিন্তু ভি ওয়ান ফর্মে বসিয়েছি, তাহলে টু এর পরে কিন্তু ভার্ব ভি ওয়ান ফর্মে বসে, সেটা দেখানোর জন্যই এই উদাহরণটা দেওয়া। এবং এখন যদি আমরা আরেকটা উদাহরণ লিখি যে লেটের পরে লেট থাকলে কি হয়, ভি ওয়ান ফর্ম যে বসে, তার একটা উদাহরণ যদি দেখাতে চাই, হ্যাঁ সেটাও হতে পারে। Let me know the fact first. প্রথমেই আমি আসল ঘটনাটি, সত্য ঘটনাটি জানতে চাই বা জানবো, আমাকে জানতে দাও। তো লেট আসছে, লেটের পরে দেখো ভার্ব বসাইতে হচ্ছে, সেটা ভি ওয়ান ফর্মে বসছে। তাহলে এগুলো মানে উদাহরণ হিসেবে দেখালাম আমি, সহজ কথা। এর পরে যেটা দেখাবো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেন্টেন্সে তুমি যদি ডু, ডাজ, ডিড, এই তিনটা জিনিস যদি সেন্টেন্সে থাকে, তিনটা যে কোনোটা, ডু, ডাজ, ডিড, অর্থাৎ ডু ভার্বের তিনটা রূপ, তিনটা চেহারা, তিনটা ফর্ম, এই তিনটার যে কোনোটা যদি বাক্যে থাকে, তাহলে অবশ্যই আমাকে মূল ভার্ব ভি ওয়ান ফর্মে বসাতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। উদাহরণ দেখাই। Did you obey the orders জাস্ট, আমি লিখে দিলাম কোশ্চেন মার্ক। দেখো ডিড আছে, এই তিনটার যেটাই থাকুক মূল ভার্ব কিন্তু ভি ওয়ান ফর্মে চলে আসছে। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো বসাতে গেলে আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে আমরা কোথায় কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো বসাবো আসলে। এবার যদি আমরা ভি টু ফর্মে চলে যাই, ভার্বের পাস্ট ফর্মে, অর্থাৎ এইটা আলোচনা হইল ভি ওয়ান, এখন আমরা চলে যাব ভি টু ফর্মে। ভি টু ফর্মটা যদি বসাতে চাই, কোথায় কোথায় আমরা ভি টু ফর্ম বসাবো? প্রথমেই হচ্ছে যে যদি সেন্টেন্সের মধ্যে কোনো অতীত নির্দেশক শব্দ থাকে, অতীত নির্দেশক শব্দ, সেটা কি হতে পারে? এগো হতে পারে, লাস্ট হতে পারে, ইয়েস্টারডে হতে পারে, প্রিভিয়াস হতে পারে। অর্থাৎ এই যে অতীত নির্দেশক শব্দ এগো, লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস, এরকম হতে পারে, অথবা কোনো অতীতের সময়কাল উল্লেখ থাকতে পারে, 1971, 1952, 1969 or 2011, 2005, এগুলো কিন্তু সব অতীতের সময়। আমরা জানি উই আর অ্যাট প্রেজেন্ট ইন 2021, আমরা এখন 2021 সালে আছি। এর আগের যত ঘটনা সেগুলো সব পাস্ট। কাজে ওরকম কোনো একটা তারিখ, সময়, কাল যদি উল্লেখ থাকে, অথবা অতীত নির্দেশক এরকম শব্দগুলো যদি উল্লেখ বাক্যে থাকে, তাহলে অবশ্যই আমাদের মূল ভার্বটাকে ভি টু ফর্মে বসাতে হবে। একটা এক্সাম্পল দেখতে পারি আমরা, I met an accident yesterday. দেখো ইয়েস্টারডে অতীত নির্দেশক শব্দ, সরাসরি কিন্তু মিট থেকে ভি টু ফর্মে মেট চলে আসছে, অতীত নির্দেশক শব্দ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অবস্থা দেখব। ইট ইজ হাই টাইম
এই কথাটা যদি সেন্টেন্সে উল্লেখ থাকে ইট ইজ হাই টাইম, এবং তারপরে বাক্যে টু না থাকে অর্থাৎ সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট ব্যবহার করা হয় তারপরে আমরা ভার্ব ব্যবহার করলে অবশ্যই ভি টু ফর্মে ব্যবহার করব। ইট ইজ হাই টাইম হচ্ছে এর অর্থটা, মানে এক্সপ্রেশনটা এরকম যে কোনো একটা কাজ করার জন্য যে সময়টা ছিল সে সময়টা অলরেডি পার হয়ে গেছে বা একদম প্রায় শেষের দিকে, এখন যদি আমি শুরু না করি তাহলে এটা আর হবে না। এই ধরনের এক্সপ্রেশনের জন্যই ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। আমরা এরকম বলতে পারি ইট ইজ হাই টাইম we started for the station. তাহলে এখানে দেখো ইট ইজ হাই টাইম, সরি I missed a word, time. It is high time we started for the station. তাহলে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড ফর দ্য স্টেশন, এই বাক্যের অর্থ হবে যে স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হলে অথবা বাস ধরতে হলে আমাদের যখন রওনা হওয়া দরকার ছিল সে সময় আমরা রওনা হইনি, অনেকটা সময় পার হয়ে গেছে, এখন রওনা না হলে আর হবে না, এখন একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এই ধরনের এক্সপ্রেশনের জন্য ইট ইজ হাই টাইম বসে, এবং সেখানে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কিন্তু আমরা ভি টু ফর্মটা বসিয়েছি। বুঝাতে পারলাম? আচ্ছা, এটা গেল। এবার আমরা আরেকটা পয়েন্টস নিয়ে একটু আলোচনা করব ভি টু ফর্মের। সেটা হচ্ছে আমরা কিন্তু অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এইটা ব্যবহার করি প্রায়। অ্যাজ ইফ অ্যাজ দো যদি সেন্টেন্সে থাকে, এবং আরেকটা আছে সিন্স, এই তিনটা যদি কানেক্টর হিসেবে বাক্যে থাকে এবং তার আগের ক্লজটা যদি প্রেজেন্ট হয়, তাহলে পরের ক্লজে যে ভার্বটা ব্যবহার করবো সেটা অবশ্যই ভি টু ফর্মে হবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এই তিনটার আগের অংশের ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে পরের অংশে যে ভার্ব থাকবে সেটা অবশ্যই ভি টু ফর্মে। আমি এক্সাম্পল দেখাবো। She talks as if she knew, not know, knew a lot. She talks as if she knew a lot. দেখো as if আছে, as if এর আগের অংশ talks প্রেজেন্ট ফর্মে আছে, কাজে পরের অংশ এটা ভি টু ফর্মে চলে যাচ্ছে। সিন্স দিয়ে দেখাই, it is long time I met you. তোমার সাথে দেখা হয়েছে দীর্ঘদিন হয়ে গেছে। তাহলে এই যে দেখো, সরি আমি একটা ওয়ার্ড মিস করেছি, সিন্সটা দেওয়া হয়নি। সিন্স আই মেট ইউ, তাহলে সিন্সের আগের অংশটা দেখো ইজ বুঝাচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য সিন্সের পরে যে ভার্বটা বসছে সেটা ভি টু ফর্মে বসছে। অ্যাজ ইফের ক্ষেত্রে একটা চমৎকার ব্যাপার আছে, সেটা আমি একটু দেখাতে চাই। ধরো হি বিহেভস as if he were mad. এটা একটু তোমাদের মনে রাখতে হবে, এই জন্য বিষয়টা আমি এখানে নিয়ে আসলাম উদাহরণ হিসেবে।
যে অ্যাজ ইফ এর আগের অংশটা প্রেজেন্ট হলে পরের ভার্বটাকে আমরা পাস্ট বা ভি টু ফর্মে ব্যবহার করি, খুব ঠিক আছে। তো অ্যাজ ইফ এর ক্ষেত্রে অ্যাজ দো এবং অ্যাজ ইফ দুটা সেম, এই দুটোর ক্ষেত্রে যেটা হয় যে আগের অংশটা প্রেজেন্ট ফর্ম, পরের ভার্বটা অবশ্যই ভি টু বা পাস্ট ফর্মে বসবে। কিন্তু যদি সেই ভার্বটা বি ভার্ব হয়, বি ভার্বের পাস্টে কিন্তু দুটো ফর্ম আছে, ওয়াজ এবং ওয়ার। এক্ষেত্রে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক, তোমাকে কিন্তু বি ভার্ব হলে ভি টু ফর্মে শুধুমাত্র ওয়ারই বসাইতে হবে। সাবজেক্ট যাই হোক, হির পরে কিন্তু কখনো ওয়ার বসে না, এটা বসে হি ওয়াজ। কিন্তু অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে এটা বসবে, মনে রাখতে হবে। তো মোটামুটি আমি তোমাদের সাথে আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে V1 এবং V2 ফর্ম, এটা তোমরা মোটামুটি একটু মাথায় রাখার চেষ্টা করো, খাতায় লিখে নাও। V3 ফর্মটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব কাজে লাগে। প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে V3 ফর্মটা আমরা এটাকে আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল অনেক জায়গাতেই এটার ব্যবহার আছে, অনেক রকমের ব্যবহার আছে, কিন্তু একটা কমন ব্যবহার হচ্ছে যে কোনো পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, যে কোনো পারফেক্ট টেন্স। কাজেই আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্ব এর পর V3 বসে, এটা কিন্তু কমন, এটা তোমাদের জানতেই হবে। হ্যাভ ভার্বের তিনটা ফর্ম আছে, চারটা ফর্ম আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এটা যেই ফর্মেই থাকুক, তারপরে তুমি যে ভার্ব ব্যবহার করবা, মূল ভার্ব ব্যবহার করবে, সেটা V3 ফর্মে বসবে। এক্সাম্পল দেখাই, উই হ্যাড collected the copy before we started for the court. আমরা কোর্টে রওনা হওয়ার আগেই কপিটি কালেক্ট করেছিলাম, যে কোনো একটা প্রয়োজনীয় কাগজের কাগজ সেটা। এখানে কিন্তু পারফেক্ট টেন্স, বিফোর এর আগেরটা পাস্ট পারফেক্ট এবং বিফোর এর পরেরটা পাস্ট ইনডেফিনিট। যাই হোক, এখানে পারফেক্ট টেন্স উই হ্যাড কালেক্টেড। আমি যেটার উপর ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি হ্যাভ ভার্ব পেয়েছো কিনা। যদি হ্যাভ ভার্ব পাও, তাহলে তোমাকে এরপরে মূল ভার্ব হিসেবে অবশ্যই V3 ফর্মটা ব্যবহার করতে হবে। আরেকটা জায়গাতে V3 ফর্মের ব্যবহার আছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস চেনার যে বৈশিষ্ট্য বলেছিলাম, সেখানে কিন্তু কথা বলা ছিল যে প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে বি প্লাস V3, অর্থাৎ প্যাসিভ। প্যাসিভ ভয়েস নিয়ে আজকে কিন্তু ব্যাপক আলোচনা করা যাবে না, এটা আমি আলোচনা করে দিয়েছি। প্যাসিভ মানেই হচ্ছে বি প্লাস V3, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা বাক্য প্যাসিভ হলে সেখানে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম বসাইতে হবে। উদাহরণ দেখি, the decision was taken. The decision was taken in time. সময় মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা প্যাসিভ সেন্স, ডিসিশন নিজে নিজে নেয় নাই, ডিসিশন নেওয়ার জন্য অন্য কাউরা ছিল, তাহলে সাবজেক্ট এখানে অ্যাক্টিভ না, সাবজেক্ট এখানে কাজ করছে না, এই ভার্বের কাজ সাবজেক্ট করছে না, প্যাসিভ বি ভার্ব আছে। সো আমরা এখানে টেকেন অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করেছি। তাহলে V3 ফর্মের দুটো গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা করা হলো তোমাদের সাথে। আরেকটা V3 গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। যদি
দেখা যায় যে সিন্স, as if, as though, এটা আমি মুছে ফেললাম। এই তিনটা জিনিসের ব্যাপারে একটু আগে কিন্তু আলোচনা হয়েছে যে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগের অংশটা যদি প্রেজেন্ট হয়, পরের অংশের ভার্বটা V2 হবে। এখন যেটা আমি বলছি সেটা হচ্ছে এই তিনটার আগের অংশটা যদি পাস্ট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্ট মানেই হচ্ছে সাবজেক্টের পরে তোমাকে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ব্যবহার করতে হবে। আমরা এটা লিখতে পারি এরকম, she behaved as though she had seen a ghost. সে এমন আচরণ করলো যেন সে ভূত দেখেছে। দেখো, অ্যাজ দো এর আগের অংশটা পাস্ট ইনডেফিনিট বিহেভড, কাজে পরের অংশে কিন্তু পাস্ট পারফেক্ট হয়েছে, হ্যাড দিয়েছি এবং V3 ফর্ম ব্যবহার করেছি। তো আমার মনে হয় যে আজকের আলোচনা এতটুকুই রাখতে হয়, বাকি যতটুকু আছে সেটুকু আমরা আগামী ক্লাসটা ইনশাল্লাহ আলাপ করে তারপরে তোমাদের সাথে আমি প্র্যাকটিস নিয়ে হাজির হব। তো আমার আজকের যে আলোচনাটুকু তোমাদের সাথে করা হলো সেটুকু নিয়ে তোমরা আগামী ক্লাসে যদি উপস্থিত থাকো, তাহলে আমি আমার আলোচনায় কিন্তু খেয়াল করে দেখবে যে আমি কিন্তু রেফারেন্স টানি, আগের ক্লাসের রেফারেন্স টানি। রেফারেন্স টানতে হয়, গ্রামারে এমনই, গ্রামার একটার সাথে আরেকটি অংশ জড়িত। আজকে প্যাসিভ বোঝাতে গিয়ে কিন্তু আমি প্যাসিভ ভয়েসের রেফারেন্স টেনেছি এবং সংক্ষেপে বলেছি। তো আমার মনে হয় যে বলার সুযোগ থাকবে না, বলার সুযোগ থাকলে মূল আলোচনায় আমাদের সময় নষ্ট হবে বেশি, সময়টা লাগবে বেশি। তো কাজেই তোমরা যদি আগের আলোচনাগুলো বাসায় একটু পড়ে নাও, অথবা আজকে যে আলোচনা করলাম সেইটা ভালো মতো বাসায় পড়ো এবং পরের ক্লাসে এই আলোচনার বিষয়বস্তু তোমার সামনে থাকে, অর্থাৎ খাতাটা সামনে থাকে, তাহলে আমি পরের ক্লাসে যখন আলোচনা করতে যাব আজকের ক্লাসের রেফারেন্স টানলে তুমি সহজেই বুঝতে পারবে। তো এটা তোমার ভালোর জন্যই বলা। আশা করি তোমরা সবাই আমার কথা মেনে চলবে, এইভাবেই চলবে এবং ভালো থাকবে সবাই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।